কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। আমি নাহিদ, ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড। টানা দুদিনের স্নোস্টর্মের পর আজ মঙ্গলবার সকাল। ঘুম থেকে উঠেই মিকি আর মিনিকে একটু সময় দিচ্ছি। গত দুদিন তো আমরা একেবারেই ঘর থেকে বের হইনি, কিন্তু আজ বাইরে বের হতেই হবে। চলুন আপনাদেরকে নিয়ে বাড়ির পেছনের দিকটায় যাই। আপনারা হয়তো অনেকেই জানেন, বাড়ির পেছনের দিকটাতেই আমি বাগান করি। অনেকেই আমাকে প্রশ্ন করেন শীতে আমার বাগানের গাছগুলো মারা গেছে কিনা, বা বাগানের এখন কি অবস্থা। এই যে দেখুন, পুরো বাগানটাই সাদা তুষারে ঢেকে গেছে। বরফের ভেতর দাঁড়িয়ে আছে শুকনো নিস্তেজ ঢ্যাঁড়স গাছগুলো। চারপাশ জুড়ে শুধু সাদা নীরবতা। দেখে মনে হয় যেন সব কিছু থেমে গেছে। কিন্তু জানি এটাই শেষ নয়। আর মাত্র 1 থেকে 1.5 মাস, তারপরেই এই একই বাগান আবার সবুজে ভরে উঠবে, নতুন পাতা, নতুন কুঁড়ি, নতুন প্রাণ নিয়ে। এই ভাবনাটাই মনটাকে অদ্ভুতভাবে ভালো লাগায়। প্রকৃতি সত্যি কত রূপের, তাই না? কখনো কঠিন, কখনো নরম। আজ বরফে ঢাকা নীরবতা, আর খুব শীঘ্রই জীবনে ভরা সবুজ হাসি। একই জায়গা, তবু কত আলাদা অনুভূতি। এই বদলে যাওয়ায় বোধ হয় প্রকৃতির সবচেয়ে সুন্দর কবিতা। চারদিকে শুধু সাদা আর সাদা, বরফের পর বরফ। এই দৃশ্যটা দেখে আমার বারবার মনে পড়ে যায় প্লেনে বসে যখন অনেক উপরে মেঘের একদম কাছ দিয়ে উড়ে যাই। চারপাশে তখন দেখি ঠিক এমনই নরম সাদা এক রাজ্য। তখন মেঘগুলোকে হাত দিয়ে ছুঁতে ইচ্ছে করে, কিন্তু জানি এগুলো তো ধরা যায় না। আর আজ এই বরফ চাইলে হাত বাড়ালেই ধরা যায়। মেঘ আর বরফ দুটোই সাদা, দুটোই নরম, তবু একটাকে শুধু অনুভব করা যায়, আর অন্যটাকে সত্যি ছুঁয়ে দেখা যায়। কি অদ্ভুত সব ব্যাপার, তাই না? এই নীরব সাদা পৃথিবীর মাঝেই আমরা তিনজনে আবারও বরফ পরিষ্কার করা শুরু করেছি। আগের 2 দিনও পরিষ্কার করা হয়েছিল, কিন্তু টানা তুষারপাতের কারণে বারবারই সব ঢেকে যাচ্ছিল। এখন মূল রাস্তায় যাওয়ার মতো করে রাস্তা বের করে নেব, তারপর গাড়ি পরিষ্কার করে স্বপ্নর বাবা কাজে চলে যাবে, আর আমি অফিসের কাজ শেষ করে স্বপ্নকে নিয়ে বিকালের দিকে বাইরে যাব। বরফের এই অপার নীরবতার মাঝেই আমাদের দিনের প্রস্তুতি চলতে থাকে। অফিসে কাজ শেষ করেই আপনাদের সাথে আবার কথা বলবো বিকেল ঠিক 5টার পরে। এই যে আমাদের টুকটুকি মিনি বাবু, মিকি যে কোথায় জানি না। এখন বিকেল প্রায় 6টা বেজে গেছে। আমি আর স্বপ্ন যাচ্ছি এখন আমাদের দেশি বাজারে, ঘরের জন্য প্রয়োজনীয় কিছু বাজার করতে।
বাইরে কিন্তু এখন ভীষণ ঠান্ডা। চারিদিকে ধবধবে সাদা বরফ জমে থাকার কারণে ঠান্ডাটা যেন আরও তীব্র হয়ে উঠেছে। আমরা চলে এসেছি আমাদের দেশি দোকানে। ঢুকেই প্রথমে কিনে নিচ্ছি কাঁচামরিচ। বেশ কয়েকদিন হলো ঘরে কাঁচা ঝাল নেই। বলুন তো, ঝাল ছাড়া কি আমাদের চলে? আমাদের রান্নার আসল স্বাদটাই তো এই ঝালে, ঠিক না বলেন? দেখেন আমাদের দেশি দোকানে কত রকমের দেশি ফল পাওয়া যায়। এই যে লিচু, বড়ই, পেয়ারা, কামরাঙ্গা, আরও কত যে ফল, সবগুলোর তো নাম জানি না, তবে ভালো লাগে যখন এগুলো দেখি। এরপর নিয়ে নিলাম রসুন। জানেন তো, বেশ কয়েকদিন থেকে বাসায় রসুনও ছিল না। আজ দুপুর থেকেই স্বপ্ন বলছিল সে নাকি বিয়েবাড়ি স্টাইলের বিফ ভুনা খাবে। তাই দেখেন নিজেই আগ্রহ নিয়ে নিচ্ছে পিনাট, কাজু বাদাম, আলমন্ড আর সাথে আলু বোখারাও নিয়েছে। সে বলছে ইউটিউব দেখে সে নাকি বিরিয়ানিও বানাবে। আমার জন্য তো ভালোই হলো। স্বপ্ন যদি রান্না করতে শিখে যায় তাহলে ইউটিউবে আরও বেশি সময় দিতে পারবো। আচ্ছা, এরপর দেশি দোকানের রেস্টুরেন্ট কর্নারে গিয়ে দেখি গরম গরম তেল পিঠা ভেজে রাখা হয়েছে। কুলি পিঠাও আছে, কিন্তু তেল পিঠার প্রতি আমার একটা আলাদা দুর্বলতা আছে। তাই চোখের সামনে এই তেল পিঠাগুলো দেখে না নিয়ে কি পারা যায়, তাই 3টা তেল পিঠার একটা বক্স নিয়ে নিলাম। মজার ব্যাপার হলো এই 3টা তেল পিঠার দাম পড়ল প্রায় 700 টাকা। যাই হোক, আরও কিছু টুকিটাকি জিনিস কিনে আমরা চলে গিয়েছিলাম আমাদের স্টোরে। সেখান থেকে স্বপ্নর বাবাকে সঙ্গে নিয়ে ফিরে এলাম বাসায়। বাইরের হাড় কাঁপানো শীত পেছনে ফেলে ফিরে এসেছি ঘরের উষ্ণতায়। বেশ কিছুদিন আগেই আমি এই কাচের 2টা জার কিনে রেখেছিলাম। ভেবেছিলাম লবণ আর চিনি রাখব, কিন্তু চিনি তো আমরা তেমন খাই না, তাই এতদিন ঠিক বুঝে উঠতে পারছিলাম না এই জার দুটোর ভেতরে কি রাখব। আজ ভাবলাম আজকে যেসব বাদাম আর কাজু বাদাম কিনেছি সেগুলোই এই 2টো জারে ভরে রাখি। আপনারা নিশ্চয় জানেন কাচের জারে খাবার রাখার একটা বড় উপকারিতা আছে। কাচের ভেতর কোনো কেমিক্যাল রিয়াকশন হয় না, তাই খাবারের স্বাদ আর গুণমান ঠিক থাকে। এগুলো প্লাস্টিকের মতো গন্ধ বা রং ধরে রাখে না। আর সবচেয়ে ভালো বিষয় হলো ভেতরে কি আছে সেটা বাইরে থেকেই পরিষ্কার দেখা যায়। রান্নাঘরে সব কিছু থাকে পরিপাটি আর স্বাস্থ্যকর। আমাদের ঘরে যেহেতু আমি ছাড়াও স্বপ্ন আর ওর বাবাও রান্না করে, তাই আমি সাধারণত রান্নার সব প্রয়োজনীয় জিনিস আর মশলাগুলো এমনভাবে সাজিয়ে রাখি যেন ওরা খুব সহজেই খুঁজে পায়। ছোট ছোট এই অভ্যাসগুলোই ঘরের যত্নটাকে আরও সুন্দর করে তোলে। এখন আমি একটু বিয়ে বাড়ির মতো করে গরুর মাংস রান্না করার চেষ্টা করব, কিন্তু হাতে যেহেতু সময় খুবই কম, তাই কাজটা সহজ করার জন্য একটা স্মার্ট ওয়ে ফলো করছি। পিনাট আর আলমন্ডগুলোকে হালকা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। এতে বাদামের খোসা খুব সহজেই ছাড়ানো যাবে আর খুব দ্রুত ব্লেন্ড করাও সহজ হবে। ভাবছি কাজু বাদামগুলো
বাদামের খোসা ছাড়ানোর সময় অল্প সময়ের জন্য ভিজিয়ে দেব। এতে নরম যেমন হয়ে যাবে আর ব্লেন্ড করতেও তেমন ঝামেলা হবে না। এই ছোটোখাটো প্রস্তুতিগুলোই যেমন সময় বাঁচায় আর রান্নার স্বাদটাও আরও ভালো করে তোলে। সাধারণত বিয়েবাড়ির রান্নায় আমি দেখেছি বাটা মশলার ব্যবহারটা একটু বেশিই হয়, কিন্তু আমরা আদা আর রসুন বাটা ছাড়া প্রায় সব মশলাই তো পাউডার মশলা ব্যবহার করি। সেই কারণেই আজ এখানে একটু ভিন্নভাবে রান্না করছি। আমি কিছুটা পরিমাণে জিরা, ধনিয়া, সাদা গোলমরিচ আর লাল মরিচের গুঁড়ো অল্প পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। এতে মশলাগুলো যেমন নরম হবে, ভালোভাবে ব্লেন্ড হবে আর রান্নায় দিলে স্বাদটা আরও গভীর হবে। মশলার এই মিশ্রণে আমি আরও যোগ করেছি হলুদের গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো। যেহেতু লাল মরিচের গুঁড়োটা খুব অল্প পরিমাণে দিয়েছি, তাই মাংসের রঙটা একটু গাঢ় করার জন্য সামান্য পাপরিকা পাউডারও দিয়ে দিয়েছি। এতে ঝাল বাড়ে না, কিন্তু রঙটা সুন্দর হয় আর রান্নাটাও দেখতে আরও আকর্ষণীয় লাগে। এখন আমি বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে পানির বদলে একটু দুধ মিশিয়ে ব্লেন্ড করে নেব। এই পেস্টটা আমি মাংস রান্নার একেবারে শেষের দিকে ব্যবহার করব, যখন মাংস কষানো প্রায় শেষ হয়ে আসবে। কারণ এই পেস্ট দেওয়ার পর মাংসের মশলা খুব দ্রুত ঘন হয়ে যায়, এমনকি তলায় লেগে ধরার সম্ভাবনাও খুব বেশি থাকে। তাই শেষ মুহূর্তে দিয়ে অল্প সময় একটু কষিয়ে গরম পানি দিয়ে মাংসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নামিয়ে নেব। এভাবেই মাংসটা হবে রিচ, ক্রিমি আর স্বাদে একদম আলাদা। চলুন এবার আমরা আমাদের বিয়েবাড়ির স্বাদের মতো গরুর মাংস রান্না শুরু করে দিই। তেলটা একটু গরম হতেই দিয়ে দিলাম গরম মশলাগুলো। তারপর তাতে দিলাম কুচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো হালকা গোল্ডেন রং হওয়া পর্যন্ত ভেজে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিলাম রসুনের পেস্ট, তারপর আদার পেস্ট। রসুন আর আদার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়ে আগে ভিজিয়ে রাখা মশলার সেই মিশ্রণটা দিয়ে দিলাম। ধীরে ধীরে সময় নিয়ে মশলাগুলো ভালোভাবে ভেজে তারপর মাংসগুলো দিয়ে দিলাম। সাথে দিলাম কিছু কাঁচা মরিচ। এতে মাংসে একটা দারুণ সুগন্ধ বের হয়। এখন হাই হিটে প্রায় 10 থেকে 15 মিনিট মাংস আর মশলা ভালোভাবে কষিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়। আসলে বড় ধরনের কোনো অনুষ্ঠানে মাংস রান্নায় সাধারণত অনেক পরিমাণে রান্না হয়, তাই আলাদা করে পানি দিতে হয় না। মাংস থেকেই যে পানি বের হয় তাতেই সেদ্ধ হয়ে যায়। কিন্তু যেহেতু আমি কম পরিমাণে রান্না করছি, তাই মাংস থেকে তেমন পানি বের হয়নি। প্রায় 15 মিনিট পর যখন পানি কমে এলো, তখন সেদ্ধ হওয়ার জন্য একটু গরম পানি দিয়ে মিডিয়াম হিটে প্রায় 45 মিনিট রান্না করে নেব। এই যে এখন মশলার উপর সুন্দরভাবে তেল ভেসে উঠেছে। এই সময় আমরা দিয়ে দিলাম বাদামের পেস্টটা। আগেই বলেছি এই পর্যায়ে বেশি কষানো যাবে না। হালকা হাতে নেড়ে নিলাম। বাদামের কাঁচা গন্ধ চলে গিয়ে এখন বেশ একটা ভাজা ভাজা সুগন্ধ বের হয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য গরম পানি। ঝোলটা বেশ কিছুটা কমে এলে এখন দিয়ে দিলাম সামান্য ঘি। এরপর একদম কিছুক্ষণ লো হিটে রেখে দেব স্টোভের উপরে। সাধারণত এ ধরনের রান্নায় নামানোর আগে অনেক সময় গুঁড়ো দুধ দিয়ে দেয়, কিন্তু আমার বাসায় গুঁড়ো দুধ না থাকায় এভাবেই রেখে দিচ্ছি। সত্যি বলতে কি, নিজের রান্না দেখে
আমার নিজেরই খুব ভালো লাগছে। তাহলে এখন আমরা আমাদের ডিনার সেরে নেই। তার আগে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এপিসোডটা আপনাদের কেমন লেগেছে। আবার ফিরে আসব নতুন আরেকটা গল্প নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।